জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাস ক্রস করবে, মার্চ মাস থেকেই প্রবাবলি ভোট শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। বিধানসভা নির্বাচন 2026 শুরু হতে আর বেশি সময় নেই। আর সেই কারণেই এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ উত্তপ্ত হয়ে রয়েছে। উত্তপ্ত আমি এই কারণেই বলছি, তার কারণ আমরা দেখেছিলাম যে নভেম্বর ডিসেম্বর মাসে বেশ কয়েকবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের ভিজিট হয়ে গেছে পশ্চিমবঙ্গে। দুজনেই আক্রমণ করেছিলেন পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আক্রমণ করেছিলেন তার ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু প্রতিটি অভিযোগ, প্রতিটি আক্রমণকে বলা যেতে পারে ব্যাটের মাঝখানে বল লেগে যেন একেবারে ওভার বাউন্ডারি হয়ে গেছে। বল গিয়ে পড়েছে একেবারে স্টেডিয়ামের বাইরে। এরপর বিজেপি আর কিভাবে আক্রমণ করতে পারে তৃণমূলকে? কারণ আমরা জানি যে বর্তমানে এসআইআর চলছে এবং সেখানে কত মানুষের যে নাম বাদ যাবে এখনো পর্যন্ত কিন্তু সেটার একটা বড় আঁচ পাওয়া যাচ্ছে। তার কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কিছু বড় নামকে শুনানিতে তলব করা হয়েছে। তার মধ্যে যেমন তৃণমূল সাংসদ দেবের নাম রয়েছে, তার মধ্যে যেমন নোবেলজয়ী অমর্ত্য সেনের নাম রয়েছে। এরকম বেশ কিছু নাম জড়িয়ে রয়েছে। অমর্ত্য সেনের ক্ষেত্রে যে ইস্যুটা, যে কারণটা দেখানো হচ্ছে, তাতে বলা হচ্ছে যে অমর্ত্য সেনের সঙ্গে তার বাবা মায়ের যে বয়সের পার্থক্য তা মাত্র 15 বছর। অর্থাৎ কোথাও একটা যেন গন্ডগোল রয়েছে ডেটাবেসে। তা সেটা ক্লিয়ার করার জন্যই নাকি অমর্ত্য সেনকে ডাকা হয়েছে শুনানিতে। একদিকে যেমন এসআইআর নিয়ে একটা চাপা উত্তেজনা রয়েছে, কারণ বহু মানুষের নাম বাদ যাচ্ছে। কখনো দেখানো হচ্ছে সে মৃত বা মৃতা, কখনো দেখানো হচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরকম বহু অভিযোগ উঠে আসছে। গত কয়েকদিন আগেই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভায় 3জন কমিশনের খাতায় মৃত 3জনকে একেবারে হাঁটিয়েছিলেন তার র্যাম্পের ওপর। তারপরেই কিন্তু প্রশ্ন উঠেছিল যেভাবে এসআইআর প্রসেসটাকে করা হচ্ছে সেইটা কতটা যৌক্তিকতা রয়েছে, সেই প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। আমরা জানি যে একদম শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার চিঠি লিখেছেন কমিশনকে। তিনি বলেছিলেন যে ঠিক ভাবে সবকিছু হচ্ছে না, প্রসেসে গন্ডগোল রয়েছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে এমনটা অভিযোগ শোনা গিয়েছিল বিজেপি নেতৃত্বের গলায়। কিন্তু আদৌ কি তারা ভুল ছিল? যদি তাদের অভিযোগ ভুল থেকে থাকতো তাহলে এত সমস্যা হওয়ার তো কথা ছিল না। আমরা দেখেছি সম্প্রতি বিহারে যে নির্বাচন হয়েছিল তার আগে সেখানেও এসআইআর হয়েছিল। সেই এসআইআরে বহু মানুষের নাম বাদ চলে গিয়েছিল। আমরা দেখেছি রিসেন্টলি উত্তরপ্রদেশে এসআইআরে পশ্চিমবঙ্গের ডাবল মানুষের নাম বাদ চলে গেছে। তাই ভুল রয়েছে, ক্ষোভ রয়েছে, সবকিছু মিলিয়ে বাংলায় যে নির্বাচন হতে চলেছে সেইখানে এসআইআর এর এই প্রভাব, এসআইআর এর যে ভালো ফল বা খারাপ ফল কোন রাজনৈতিক দল লুটে পুটে নিতে পারে সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। কিন্তু আমার আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি তা হলো যে একদিকে যেমন এসআইআর চলছে, অন্যদিকে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কিন্তু উঠে পড়ে লেগেছে যে কিভাবে বিধানসভা নির্বাচনে জয় ছিনিয়ে আনা যায়। একদিকে তৃণমূল কংগ্রেসের কাছে বিষয়টি অত্যধিক স্পষ্ট, তারা জয় নিয়ে একেবারে সুপার কনফিডেন্ট বলা যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস যখন এটা ভাবছে, তারা যখন ভাবছে যে গতবার যেটা 215 ছিল সেটা বাড়িয়ে কিভাবে আরো কিছু নাম্বারস বাড়িয়ে নেওয়া যায়। অন্যদিকে বিজেপির কাছে চ্যালেঞ্জ হচ্ছে
গতবার বারবার বলা হয়েছিল, মানে 2021-এর যে নির্বাচন গেছিল সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় গিয়ে একটাই কথা বলেছিল, আপ কি বার 200 পার। সেই 200 পার কিন্তু দেখা যায়নি, বরং প্রশান্ত কিশোর সেই সময়কার ভোট কুশলী বর্তমানে রাজনৈতিক নেতা, তিনি সেই সময় বলেছিলেন যে বিজেপি 100 ক্রস করতে পারবে না। তাই হয়েছিল, 77-এ আটকে গেছিল। এবং সেই 77 থেকে তারপরে আমরা দেখেছি যে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তারা কিন্তু দল পরিবর্তন করে, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল এবং তার ফলে তাদের যে বিধায়ক সংখ্যা প্রায় 10 জন কমে গিয়েছিল। সবকিছু মিলিয়ে একটা চাপা উত্তেজনা রয়েছে। তার জন্য এইবার যে কৌশল বিজেপি নিয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে যে সমস্ত সংখ্যালঘু সিটগুলো রয়েছে, মোটামুটি ভাবে দেখা গেলে 40টা সংখ্যালঘু সিট রয়েছে সেখানে। এই যে 40টা 45টা সংখ্যালঘু সিট রয়েছে, সেটা মূলত রয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং 2 24 পরগনা মিলিয়ে। এই যে 40-45টা সিট, মানে বাকি 250টার মতন যে সিট রয়েছে, সেই 250টার মতন সিটে বিজেপি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তৃণমূলের সঙ্গে। বাকি যেই 40-45টা সিটের কথা আমি বলছি, যেখানে সংখ্যালঘু সিটগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা পরোক্ষে একটা জোট অথবা ঘোট, যেটাই আপনারা বলুন না কেন, সেটা তারা পাকাতে চাইছে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে। প্রয়োজনে বামেদের সঙ্গে তারা জোটে রাজি, প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে জোটে রাজি, প্রয়োজনে অন্যান্য যে দলগুলো রয়েছে, আইএসএফ রয়েছে বা নির্দল প্রার্থী রয়েছে, তাদের সঙ্গেও জোটে রাজি। অবশ্য জোট মানে এটা পরোক্ষে জোটকে সমর্থন তারা করতে চাইছে, কারণ ইতিমধ্যেই দল প্রত্যেকটা দল ভেবে নিয়েছে তারা কি স্ট্র্যাটেজিতে চলতে যাবে, এই ভোটে নামবে, লড়াই করবে। সেই লড়াইতে কিভাবে তাদের এই স্ট্র্যাটেজি, মানে বিজেপির এই স্ট্র্যাটেজি কতটা কাজে লাগবে, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ এসআইআর নিয়ে একটা ক্ষোভ রয়েছে, মতুয়া নিয়ে একটা ক্ষোভ রয়েছে। যদি আমরা চা বাগানের দিকে তাকাই, নর্থ বেঙ্গলের দিকে তাকাই, সেখানে যে চা শ্রমিকরা রয়েছে তাদের একটা ক্ষোভ রয়েছে। যদিও নর্থ বেঙ্গল বরাবরই বিজেপির জন্য অত্যন্ত বলা যেতে পারে সুইট এরিয়া, ঠিক আছে, যেখানে তারা সবসময় ভালো ফল করে এসছে, তবু একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে, তা হলো বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ উঠে এসছে, আরজি কর রয়েছে, তার সঙ্গে আরো যে সমস্ত ঘটনাবলী গত 5 বছরে তৃণমূল বিরুদ্ধে বারবার প্রশ্ন তুলেছে, বারবার সরকার ভেঙে ফেলার দাবি তুলেছে বিরোধীরা, সেই জায়গাগুলোকে কাজে লাগাতে চাইবে বাম, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কতটা তারা সফল হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। কারণ বিরোধী রাজনৈতিক যে সমস্ত দলগুলো রয়েছে তাদের কাছে কিন্তু কোনো ভালো মুখ নেই, যারা মানে মুখ্যমন্ত্রী পদের দাবিদার। বিজেপির তরফ থেকে হয়তো শুভেন্দু অধিকারীকে একটা তুলে ধরা হতে পারে, কিন্তু বিজেপি যে কখনোই ঘোষণা করে না, কারণ তারা সবসময় ভোটের পর তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় একটা করে নাম বেছে দেন, সেইখানেই কিন্তু শিলমোহর পড়ে। এবার এই সমস্ত কিছুকে বিবেচনা করে বিজেপির এই যে স্ট্র্যাটেজি, যে 40 সেই আসন, সেই 40টা সংখ্যালঘু আসনে তারা অন্য দলকেও পরোক্ষে সমর্থন করতে পারেন, এবং তার অন্যদিকে যে 250টা পড়ে থাকছে, 200-244টা টোটাল 294টা আসন, সেখানে যে 254টার মতন পড়ে থাকছে সিট, সেখানে তারা সরাসরি তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। কিন্তু সেটা ভাবতে হবে, কারণ আমরা জানি যে একদিকে নর্থ বেঙ্গল যদি বিজেপির পক্ষে থাকে, এবং আমরা যদি রাঢ়বঙ্গ দেখি, সেখানেও যদি বিজেপির পক্ষে কিছুটা ভোট এসে থাকে, কিন্তু বাকি যে জায়গাটা রয়েছে, মূলত কলকাতার দিকে যদি আমরা তাকাই, বা আমরা যদি পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম বা আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলির একটা মিশ্রণ, এই জায়গাগুলোর যদি দিকে আমরা তাকাই, তাহলে কিন্তু দেখব যে এখানে তৃণমূল বরাবর ভালো ফল করে এসছে। সুতরাং লড়াই হয়তো হবে, কিন্তু সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস বেশি ভোট কালেক্ট করতে পারে কিনা। লাস্ট টাইম যদি আমরা দেখি, সেখানে প্রায় 48% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, প্রায় 38% ভোট পেয়েছিল বিজেপি, এবং বাকি যে ভোট পার্সেন্টেজ ছিল সেটা ভাগ হয়ে গেছে আইএসএফ, কংগ্রেস, মানে বাম, এদের মধ্যে। আর এখন সমস্যাটা হচ্ছে যে যদি কোনো রকম ভাবে বিজেপি সেই 40টা সিটের মধ্যে নাক গলাতে যায়, তাহলে বিজেপির পক্ষেই এটা কিন্তু ব্যাকফায়ার হতে পারে। কারণ সংখ্যালঘুরা এখনো পর্যন্ত বিজেপিকে যে ভোট দেয় না, বিজেপিকে নিয়ে তারা যে একেবারে খুশি নয়, সেটা কিন্তু বারবার ভোটের
রেজাল্টে উঠে এসছে, সমীক্ষায় উঠে এসছে। সুতরাং সমস্ত দিক বিচার করার পর আমার অন্তত মনে হচ্ছে যে বিজেপির এই ৪০ টা সিট তো বড় কথা নয়। কিন্তু বাকি যে ২৫০ টা সিটে তারা লড়বে সেখানে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু এবার কি ১০০ পার হতে পারে? সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন জনগণ। বেশ কয়েকটা যে সমীক্ষা হয়ে গেছে ইতিমধ্যে আ কানাঘুষো অনেক কথা শোনা যাচ্ছে। তার মধ্যে বলা হচ্ছে যে সমস্ত আ যে দুর্নীতির অভিযোগ বা অন্যান্য যে সমস্ত অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে, বিরুদ্ধে রয়েছে, তো সেখানেও কিন্তু শেষমেষ তৃণমূলই বাজিমাত করবে যতই অভিযোগ থাকুক না কেন। তার কারণ হচ্ছে যখনই কোনো ভোট আসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক নির্বাচনী সভায় গিয়ে একটি কথা বলেন শেষে যে, "ভোট আমাকে দেখে দিন, দলকে দেখে নয়। সুতরাং কাজ আমি করব, আমি সমস্ত কিছু দেখে নেব, আপনারা আমাকে ভরসা করুন।" এবং সেখানে তৃণমূলের জন্য যে সমস্ত প্লাস পয়েন্ট গুলো অবশ্যই সেখানে হবে, যে সমস্ত সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজগুলো, যে সমস্ত প্ল্যান গুলো, যে সমস্ত আ বা কাজগুলো তিনি করেছেন এখনো পর্যন্ত, আ তা সে কন্যাশ্রী হোক, সবুজ সাথী হোক বা বা আ বা যে সমস্ত ভাতাগুলো, লক্ষ্মীর ভান্ডার অবশ্যই আরেকটা ফ্যাক্টর হতে চলেছে এই নির্বাচনেও। কারণ গোটা ভারতবর্ষের মধ্যে তিনিই ১ম শুরু করেছিলেন এই লক্ষ্মীর ভান্ডার। তারপরে আমরা দেখেছি বিজেপি যতই বিরোধিতা করুক না কেন, বিজেপিও কিন্তু সমস্ত যে তাদের রাজ্যগুলো রয়েছে, আ যে সমস্ত রাজ্যে তাদের শাসন রয়েছে, এমনকি কংগ্রেস শাসিত বা যে জায়গাগুলো রয়েছে, এই লক্ষ্মীর ভান্ডারের মানে করণে একটি করে মডেল স্টার্ট করা হয়েছে। সুতরাং যে যতই যা বলুক না কেন, এই সমস্ত যে ভাতাগুলো রয়েছে, সে বিধবা ভাতা হোক বা বেকার ভাতা হোক, সমস্ত কিছুই সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা প্লাস পয়েন্ট নিয়ে আসবে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং ২৫০ সিটে যদি বিজেপি ভার্সাস তৃণমূল হয়, সেখানে তৃণমূলের পাল্লাই ভারী বলে আমার মনে হচ্ছে।